তারেক রহমানের কাছে যাব। উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পরিষদ। তারেক ভাই, অনেক অনেক স্বাগত। অবশেষে আমার এবং আপনার দেখা হলো। আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ। কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই? আমরা তাদেরকে শত্রু মনে করি না। আমাদের শত্রুর তালিকায় আরাকান আর্মি নাই, এবং এটা মায়ানমারের জান্তা সরকার, তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আরাকান আর্মি আমাদের শত্রুর তালিকায় নাই, যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এবং মায়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল, সেই সংঘাতে তারা নাস্তানাবদ হয়ে এখান থেকে ফিরে গিয়েছিল। তো তারা বাংলাদেশের প্রান্তে ঢুকবে এটা আমরা বিশ্বাস করি না। আর ঢুকলেও আমাদের যথেষ্ট না। আমাকে একটা কথা বলুন তারেক ভাই, আমাকে একটা কথা বলুন। আপনারা শত্রু মনে করেন না আরাকান আর্মিকে? আরাকান আর্মি তো আপনাদের কক্সবাজার, সিলেট বা এই চট্টগ্রাম, মানে ভারত নেবে না, কিন্তু আরাকান আর্মি তো নেওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে? আমাদের প্রস্তুতি আছে। আমাদের জমিতে কেউ ঢুকলে আমরা সেই নিরাপত্তা দিতে পারবো। আমাদের জমি, আমাদের জনগণ, আমাদের সেনাবাহিনী, আমাদের সীমান্ত মিলে আমরা। তো অনেকে তো বলছে ইতিমধ্যে ঢুকে পড়েছে টেকনাফ অঞ্চলে, তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি তারা তো ইতিমধ্যে তারা এটা হলো, হ্যাঁ ওইটা হলো আপনার হলো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে। আমাদের বাংলাদেশে এখনো ঢুকেনি এরা। হ্যাঁ হ্যাঁ, ঢুকবে হয়তো বা না ঢুকলেও আসতে সমস্যা নেই। আমাদের বিষয়ও তো যে এত হাজার সৈন্য সীমান্তে রয়েছে, মিসাইল রেডি, পারমাণবিক বোমা রেডি, এই ধরনের অনেক সংবাদ আপনাদের এখান থেকে আমরা পেয়েছি। আমরা তো সেগুলো কোথায় পাচ্ছি না। না, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। এই পুরো প্রদেশটা, এই বাংলাদেশের যে রাখাইন অঞ্চলটা, এটা যে আরাকান আর্মির দখলে গেছে, এটা কি ফেক নিউজ? এটা তো ফেক নিউজ নয়। কক্সবাজারের যারা মানুষজন তারা বলছেন যে তারা বোমার শব্দে ঘুমাতে পারছেন না, এটাও তো ফেক নিউজ নয়। ভারত যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এটাও তো ফেক নিউজ নয়। ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল, এটাও তো ফেক নিউজ নয়। বোমার শব্দ শুনছে, পাশের দেশে বোমা ফাটালে তো বাংলাদেশ থেকে শোনা যাবে, খুবই স্বাভাবিক। তাই বলে কি বোমাটা বাংলাদেশের ভিতরে আঘাত করেছে? আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা নেব। ও মানে আপনাদের এটা তো ওই কালী পুজোর মতন তারিক ভাই, তা কালী পুজোর মতন, মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদমা ফাটিয়ে গেল, চকলেট বোম ফাটিয়ে গেল, আপনি কিছু করবেন না, আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন, আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট বোমটা ফেলতে হবে, তখন আপনারা কিছু করবেন। বাহ, এটা ওদের সাহস নাই। এটা ওদের সাহস নাই। আচ্ছা, এইটা তো ওদের সাহস নেই, এটা তো ওদের সাহস নেই। কিন্তু আমি আপনারই একটা বাইট, আপনি খুব জনপ্রিয় হয়েছেন ভারতবর্ষে, আপনারই একটা বাইট আমি শোনাতে চাই। সেখানে আপনি ভারতকে তাহলে কেন হুমকি চুমকি দিচ্ছেন? ভারত আপনাদের কি করলো একবার শুনুন। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। তারেক রহমান, আপনি কি ফুটবল খেলেন নাকি? আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন? আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে? হাসছেন আপনি, হাসছেন কেন? লজ্জা লাগছে? আপনি শেষ করলে আমি শুরু করবো আর কি। না, আমি জিজ্ঞেস করছি ভারতীয়দের কেন আপনি এরকম ভাবে এত রেগে আছেন? জি, এই যে দেখেন, আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, আপনারা আমাদেরকে নিয়ে এত সংবাদ করছেন, এত ঘাটাঘাটি করছেন, এটা আমাদের জন্য, আমাদের জাতিসত্তা, আমাদের সার্বভৌমত্ব, এগুলোর জন্য বিব্রতকর। আমি শুনতে পেলাম না তারেক ভাই, আমি শুনতে পেলাম না কি বললেন? এটা আপনাদের জন্য থ্রেট? জি, থ্রেট। ময়ূক রঞ্জন ঘোষ যদি 8 কোটি মানুষের জন্য থ্রেট হয়ে যায়, এর থেকে বড় কমেডি হতে পারে না।
আপনারা কি শীতকালে কমেডি সার্কাস দেখাচ্ছেন? বাংলাদেশে এখন সার্কাস হচ্ছে? কি হচ্ছে দাদা? আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন। আপনাকে কমেডি মনে করে? হ্যাঁ, কি মনে করে? আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে। কমেডি? আমি কমেডি তো হতে পারবো না, কমেডিয়ান হতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনাদের হাসির কারণে যদি আমি হই, কিন্তু আমাকে একটা কথা বলুন, কমেডিয়ানের জন্য যদি আপনারা ঠকঠক করে কাঁপেন, এটা তো ভুল। আপনারা আমাদের কে নাই? আমি আপনার ভয়ে এখন কাঁপছি। হ্যাঁ, আপনার ভয়ে আমি এখন কাঁপছি। কাঁপছেন? কাঁপবেন না, আপনি উত্তরটা দিন। আপনারা কি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ আপনারা? আপনাদের জন্য ভারত কি না করেছে? আপনারা কেন 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 ভারত, মানে ভারতের সাথে আপনাদের সবচেয়ে বড় বাংলাদেশের বর্ডার, ভারতের থেকে সবচেয়ে বেশি আপনারা ইম্পোর্ট করেন। আজকেও আলু, চাল, এই সমস্ত কিছু ইম্পোর্ট করছেন। তারপরে ভারতকে আপনারা এরমভাবে গালমন্দ করছেন, বলছেন যে লাথি মেরে দেবো, এই মেরে দেবো, ওই মেরে দেবো। আপনি কি ফুটবলার নাকি? মারাদোনা, পেলে, মেসি, কে আপনি? ভাবছেন? জি বলুন। উত্তর নেই, উত্তর নেই দাদা। আচ্ছা আরেকটা জিনিস তারেক ভাই, একদম ভাই টু ভাই, ব্রাদার টু ব্রাদার কথা, এপার থেকে ওপারে। এই যে মাহফুজ আলমই নাম তো, এই যে এই উপদেষ্টা, ইনি এই ধরনের কথা বললেন, আপনি তো কোনো নিন্দামন্দ করলেন না। গ্রেটার বাংলাদেশ বানিয়ে দেওয়ার কথা বলছেন, উনি তো চিফ অ্যাডভাইজারের অ্যাসিস্ট্যান্ট, উনি এই ধরনের কথা বলছেন, আপনারা প্রতিবাদ করলেন না তো? আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো। প্লিজ বলুন, প্লিজ। আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য। আমি গোটা বাংলাদেশের জন্য আপনার নতমস্তকে আমি জানতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে। জি, আপনি আমাকে জাস্ট 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড কথা বলার সুযোগ দেন, ঠিক আছে? 1 মিনিট সাহেবকে 1 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দাও। আমার মুখে লিখো প্লাস মারো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা যেভাবে আচরণ করছেন, ভারতীয় গণমাধ্যমগুলো ভুল তথ্য, মিথ্যা তথ্য ছাপাচ্ছেন। এই যে মিসাইল রেডি হয়ে আছে, সেনাবাহিনী রেডি হয়ে আছে, এখনই ঢুকে পড়বে, মিছিল নিয়ে ঢুকে পড়ছে, আবার আমাদের রিকশাওয়ালারা নাকি আপনাদের এখানে ঢুকে যাচ্ছে। এই যে নানা এত আগ্রহের কারণ কি আমরা আসলে জানি না, ঠিক আছে? আমাদের এখানে সংখ্যালঘুরা, এটা আমাদের মাথা ব্যথা। আমরা যারা সংখ্যায় বেশি তাদেরকে রক্ষা করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে দেখভাল করা, আমরা তাদের ভালো এবং মন্দ দুইটাই বুঝি এবং আমরা একসঙ্গে থাকি। কিন্তু আপনারা ওইখান থেকে যে বিরক্তগুলো করছেন। তারেক ভাই, মাহফুজ আলম যদি এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলতেন, উনি ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় নয়, ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন, বাংলা, আসাম, এই সমস্ত। আমি মানলাম আপনি বলছেন, আপনি সরকারের কেউ নই, আমি ময়ূক ভারত সরকারের কেউ নই, আমরা বলছি ঠিক আছে, টিভিতে বলছি ঠিক আছে। একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে? আপনারা মিছিল করলেন না কেন এখনো? কার বিরুদ্ধে? মাহফুজ আলমের বিরুদ্ধে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যে আপনারা এই ধরনের কথা বলে লোক উস্কাচ্ছেন কেন? ভারতবর্ষের আপনারা মানচিত্র কেটে দেবেন? বাংলাকে আলমের বিরুদ্ধে না তো? আপনি মাহফুজ আলমের বিরুদ্ধে নন? না, তার বিরুদ্ধে। আপনি মাহফুজ আলমের কথা সমর্থন করেন? আমি মাহফুজ আলমের ওই লেখাটা পড়িনি, আমার পড়া উচিত ছিল। আমি অন্য উপদেষ্টাদের কথা ওইভাবে লিখি না বা পড়ি না। আমার এতটুকু সময়, আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি? বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলবে এরকম আমি মনে করি না। আচ্ছা তারেক ভাই, আপনাকে বলছি। হ্যাঁ বলুন তারেক। আপনি যেভাবে আমাদের চট্টগ্রাম কট করে কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে নিচ্ছেন। না, কট করে আমি কাটবো বলিনি। কট করে, মট করে, ফট করে আমি কিচ্ছু বলিনি। আমি বলছি আরাকান আর্মি না আপনাদের চট্টগ্রামকে হুশ করে নিয়ে চলে যায়। ওই ছাদে শীতকালে আচার শুকোতে দেওয়া হয় না, ওরকমভাবে চিলে এসে হুশ করে নিয়ে চলে গেল। আরাকান আর্মি নেবে। শোনেন, আরাকান আর্মির কথা বলছেন। আরাকান আর্মির বিষয়ে আমরা ওইভাবে টেনশন করি না, কিছু করি না।
আপনারা যে বললেন না যে চট্টগ্রাম এই অংশ যদি কট করে আপনাদের হয়ে যায়, ঠিক আছে, এই যে কথাগুলো এগুলো বাংলাদেশের মানুষ মোটেও দুশ্চিন্তায় নাই। আচ্ছা আমাকে একটা আমার যেহেতু সময় শেষ, স্বপ্ন দেখেন, এটা নিয়ে স্বপ্ন দেখেন। তারেক ভাই আপনি জবাব চাই বাংলাতে, এরপরে বহুবার আসবেন, আপনি জবাব চাই বাংলাতে। আমি তো ইনফ্যাক্ট মাহফুজ আলমকেও আমন্ত্রণ জানাচ্ছি, সাজ্জিদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে 30 সেকেন্ড বলবো আপনাকে, দেখেন হ্যাঁ আমি বলি, বলুন। আপনি একটা ভিডিও দেখিয়েছেন যে আমি বলেছি ভারতীয়দেরকে লাঠি মেরে বের করে দাও, বলেছেন তো, ওটা এআই নয়, ফেক নিউজ, এইসব বলবেন না। এটা কি প্রেক্ষিতে বলেছি জানেন? আপনি জানেন কি প্রেক্ষিতে বলেছি? আমাদের কতগুলো জেলেকে বাংলাদেশের ভিতরে ঢুকে ধরে নিয়ে গেছে। আপনারা এটা জানেন না 95 জন বাংলাদেশি এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার ভারতীয়দেরও আটকে রেখেছে। এইগুলো এই ডিপ্লোমেসিগুলোতে গেলে ডিপ্লোমেসি বা জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয়। এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো তারেক ভাই। আমার কাছে আমার শেষ 30 সেকেন্ড আছে, আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন, ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো। একবার শুনে নি। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এটা কি তার আদর্শ কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূককে থামান। আপনারা মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। তারেক ভাই আপনি আমাকে বলছেন ঠিক আছে, আপনি একটা নিউরোটিক ডিজিজ মৃগী রোগকে নিয়ে, এপিলেপসি বলে, আপনি জানেন তো ওটা ইংলিশটা, এপিলেপসি বলে, ওইসব নিয়ে কেন বলছেন? আরে আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা, আমি আপনাদের শত্রু নই, আমি 8 কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই, কিন্তু আপনারা মোহাম্মদ ইউনূসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি অনেক ভালো থাকে এটা চান, আপনি আসলে বাংলাদেশের অনেক ভালো চান, আমরা জানি। আপনিও অনেক ভালো থাকেন, কিন্তু আপনি জবাবটা দিলেন না। আশা করি বাংলা জবাব পাবে কাল পরশু, যবেই হোক। আমি আবারও বলছি, বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ূকের সাথে বসতে পারেন, তারেক রহমান যেভাবে বসেছিল, এবং কথা হোক না চোখে চোখ রেখে। অনেক ধন্যবাদ তারেক ভাই, গোটা ভারতবর্ষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানালাম আসার জন্য। স্পোর্টিং একটা ডিবেট হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।